আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি সৈয়দ আশিকুর রহমান আনমোল। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতে জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানসিকভাবে বিপর্যস্ত শিশু কিশোররা। মশার প্রকোপে অতিষ্ঠ নগরবাসী। ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত পথ শিশুরা। এবারের বিস্তারিত। রাজধানীতে মশার প্রকোপে অতিষ্ঠ নগরবাসী। এর যন্ত্রণায় ঘরে থাকা দায়। মশা নিধনের জন্য গত এক যুগে প্রায় 1200 কোটি টাকারও বেশি ব্যয় করেছে ঢাকা 2 সিটি কর্পোরেশন। তবু যেন এর উৎপাত কমছেই না। কীটতত্ত্ববিদরা বলছেন, মশা নিধনে কীটনাশকের সঠিক পরিমাণ এবং সময় মতো ব্যবহার করা একটি অপরিহার্য বিষয়। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। বিকেল থেকে যেন উৎপাত বেড়ে যায় আরও কয়েক গুণ। মশার কামড় থেকে রেহাই পায় না কোমলমতি শিশুরাও। বাচ্চারা ধরেন ঘুমাইতে গেলে ঝামেলা, মশার উৎপাত অনেক কয়েলি, তাও মশা মরে না। অনেক মশা, রাত্রে ঘুমাইতে পারি না, সন্ধ্যার পরে বহা যায় না কোথাও। মশক নিয়ন্ত্রণে তাই সিটি কর্পোরেশনের বিরাট আয়োজন চলে প্রতি বছরই। চলতি অর্থ বছরে মশা নিধনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট বাজেট ধরা হয়েছে 44 কোটি 25 লক্ষ টাকা। এর মধ্যে কীটনাশক ব্যয় বাবদ 40 কোটি টাকা, যন্ত্রপাতি ক্রয় 50 লক্ষ টাকা এবং পরিবহন খরচ 3 কোটি 75 লাখ টাকা। জনসাধারণের নানা অভিযোগ থাকলেও সিটি কর্পোরেশন বলছে আগের তুলনায় এখন অনেকটাই কমে এসেছে মশার বিস্তার। এলাকা ভিত্তিক নিয়মিতভাবে কীটনাশক দেওয়া ছাড়াও জনসাধারণকে সচেতন করার জন্য নানা পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এমনটাই জানান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আমাদেরকে মানুষের স্বাস্থ্যের দিকটাও নজর রাখতে হয়। এছাড়া এই শুধু মানুষ ছাড়াও, মশা ছাড়াও অন্যান্য যেসব প্রাণী আছে তাদের স্বাস্থ্যগত দিকটা, পরিবেশগত দিকটাও আমাদের বিবেচনায় রাখতে হয়। সেটি বিবেচনায় নিয়ে নির্ধারিত এবং সঠিক মাত্রায় আমরা নির্ধারিত সময়ে সকল ওয়ার্ডে কীটনাশক থাকি, সকালে এবং বিকালে। আচ্ছা স্যার, এত পদক্ষেপ নেওয়ার পরেও কিছু কিছু এলাকায় দেখা গিয়েছে মানে মশার উৎপাত আর কি মানে যা ছিল তাই রয়েছে। স্যার, এটার কারণটা কি হতে পারে? আমি আপনার বক্তব্যের সঙ্গে একটু ভিন্ন মত পোষণ করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মশা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কোনো এলাকা থেকে আমাদের কাছে কোনো অভিযোগ নেই। তারপরেও যদি কোনো এলাকা থেকে বিচ্ছিন্নভাবে কোনো অভিযোগ আসে, আমরা সাথে সাথে সেটা অ্যাড্রেস করব এবং করছি। কীটতত্ত্ববিদরা বলছেন কীটনাশকের সঠিক ডোজ ব্যবহার করা আবশ্যক। এছাড়াও কীটনাশকের গুণমান নিশ্চিত করে সময় মতো এর প্রয়োগ করা জরুরি। ইনসেক্ট গ্রোথ রেগুলেটর আমরা ইউজ করতে পারি, যেমন ম্যাথোপ্রেইন আছে, সেটি আমরা নিতে পারি। আচ্ছা, এছাড়াও বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা সবাই জানি যে বিটি পাউডার নামে একটা বিটিআই আমরা জানি, যেটি হয়তো সিটি কর্পোরেশন ব্যবহার করছে। বাট আমি একটু কনসার্ন যে আসলে সেটি সঠিক মাত্রায় তার যে সক্রিয় উপাদান থাকার কথা সেটি আছে কিনা, এটিও যাচাই করার বিষয় রয়েছে। কারণ যদি তার রিকমেন্ডেড ডোজের তুলনায় যদি সেটা কম পরিমাণ অ্যাপ্লাই হয় বা সক্রিয় উপাদানের পরিমাণ সেখানে যদি কম থাকে, তাহলে সেটি ঠিকমতো তো কাজ করবেই না এবং সেটির উপর ইনসেক্টের একটা রেজিস্ট্যান্ট পাওয়ার তখন গ্রো করে, তখন পরবর্তীতে সঠিক মাত্রায় দিয়েও কাজ হয় না। তো এই একটা বিষয়। আরেকটা যে ওম্বাকিয়া নামে একটা ব্যাকটেরিয়া আছে, যেটা ইনসেক্টের থেকেই আমরা পেয়ে থাকি, বাট এটা মাল্টিপ্লাই করে আমরা যদি এডিস মশার এমব্রায়ো এবং এই এডিস মশার ভিতরে আমরা এটা ইনসার্ট করতে পারি, তবে এটি 2-3 বছরে একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে, যেটি আমরা লিটারেচারে দেখেছি যে অন্যান্য দেশে তারা ইউজ করে। এ গবেষক আরও বললেন, স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন এবং সকল বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টার মাধ্যমেই মশক বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব। আমি মনে করি যে কম্বাইন্ডলি বা জয়েন্টলি এটা কাজ করা দরকার। যেমন যে হেলথ সার্ভিস এবং সিটি কর্পোরেশন এবং ইউনিভার্সিটি যারা অ্যান্টোমোলজিস্ট আছে, তাদেরকে জয়েন্টলি বা কোলাবোরেটলি আমরা যদি কাজ করি, তবে এটি আমরা অনেকাংশেই কন্ট্রোল করতে পারবো। এসবের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। রাজধানীর মগবাজারের টিএনটি কলোনিতে এসে আমরা দেখতে পেলাম পেছনের যে ড্রেনটি, এরকম অনেকগুলো ড্রেনের মধ্যেই
দেখা যাচ্ছে মশার যে লার্ভা এগুলো হচ্ছে জন্ম নিচ্ছে। এই মশা নিধনের জন্য প্রতি বছর এবং প্রতিনিয়তই ঢাকার 2 সিটি কর্পোরেশন নানা ধরনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। তারা ব্যয় করছে প্রায় লক্ষাধিক টাকা, যার ফলে বর্তমানে মশার উপদ্রব কিছুটা পরিমাণে কমলেও এখনও জনজীবনে শান্তি ফিরে আসেনি। বিশেষজ্ঞরা বলছেন কীটনাশকের সঠিক পরিমাণে ব্যবহার নিশ্চিত করা গেলে কিছুটা স্বস্তি ফিরবে নগর জীবনে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। চলমান সহিংসতায় সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে, ফলে শিশু কিশোররা গৃহবন্দী হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। বিভিন্ন ইনডোর গেমস এবং সৃজনশীল চর্চা এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে তাদের। অভিভাবকরা তাদের সন্তানদের সাথে খেলাধুলা করলে তাদের মানসিক চাপ দূর করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই নিয়ে বিস্তারিত দেখুন সৈয়দা আজওয়া আহমেদ ইকরার রিপোর্টে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নজিরবিহীন সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সরকার 16 জুলাই থেকে ধাপে ধাপে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এতে ঘরবন্দি জীবন কাটাচ্ছে শিশু কিশোররা। কম্পিউটার খেলি, তাও ঘরে কোনো মজা পায় না। আমার খুবই বিরক্ত লাগছে বাসায় এভাবে বসে থাকতে। আমাদের পড়ালেখাও মন বসছে না এখন, আমাদের স্কুল যেহেতু বন্ধ। আমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থীর সামনে, তো আমাদের যে টেস্ট পরীক্ষা আছে বা এসএসসি পরীক্ষা আছে, এটার উপর খুব একটা বাজে প্রভাব ফেলছে এই ক্লাস বন্ধ থাকাটা। পড়ার একটা যে ফ্লো থাকে, ফার্স্ট অফ অল আমি মনে করেছি শুধু আমার না, সবারই পড়ার ফ্লোটা একটু নষ্ট হয়ে গেছে। একটা ধারাবাহিকতা থাকে যে পরীক্ষাগুলোর পর সেট করে আর কি অন্যান্য সাবজেক্ট শুরু করা। তো এখন আমরা প্রথমে তো কেমিস্ট্রি ক্যান্সেল হলো, তারপর আবার বায়োলজি পড়া স্টার্ট করলাম, সেটাও স্থগিত করা হলো। এখন আবার ম্যাথ করছি, মানে একটা রুটিনে যে আমরা আগাচ্ছিলাম সেই রুটিনটা নষ্ট হয়ে গিয়েছে। সারাদিন আবদ্ধ ঘরে আটকে থাকায় শিশুদের আচরণে খানিকটা পরিবর্তন হয়েছে বলছেন অভিভাবকেরা। বাচ্চাদেরকে আমরা বাহিরে বের হতে দিতে পারতেছি না, নিজের উপরও তো ধরেন একটা আতঙ্ক একটা ভাব। তারপরে বাচ্চারাও খুব বাসায় থেকে থেকে বোরিং ফিল করতেছে। আসলে একটা কোচিং, স্কুল এগুলো কিন্তু বন্ধ থাকার কারণে ওদের পড়ালেখাটা আগের মতো হচ্ছে না। প্রিপারেশনটা যে ভালো ছিল, প্রস্তুতিটা যে ভালো ছিল পরীক্ষা, সেটাও অনেকটা ভাটা পড়ে গিয়েছে। কারণ সে এখন পড়তে চায় না, সারাক্ষণই বলে আম্মু ভাল লাগছে না, কিছু খেলতে পারছি না, কিছু করতে পারছি না। বিশেষজ্ঞরা বলছেন বাইরে বের হতে না পারায় শিশুরা মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হচ্ছে। বাচ্চাদের মধ্যে ভয়, আতঙ্ক ডেভেলপ করছে। বাইরে গেলে ভয় মানে বাইরে যাওয়া, কোনো শব্দ হলে ভয়। তো সুতরাং এটা একটা মানে পরবর্তী টাইমে কিন্তু ওই যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে একটা টার্ম আছে, এই যে একটা স্ট্রেসের মধ্যে আছে, এই স্ট্রেস পরবর্তী টাইমে কিন্তু বাচ্চাদের সমস্যা হতেও পারে, না হতে পারে, তো হওয়াটা স্বাভাবিক। তা আমাদের উচিত হবে বাচ্চাদেরকে নিয়ে বেশি বেশি সামাজিকতা করা, এই বাসায় ও বাসায় যাওয়া। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্থগিত হয়েছে নানা শ্রেণীর পরীক্ষা কার্যক্রম ও এইচএসসি পরীক্ষাও। শিক্ষার্থীরা যে স্বাভাবিকভাবে পড়াশোনা করে একটা নির্দিষ্ট টাইমে মাইন্ড সেট আপে তারা পরীক্ষা দেওয়ার একটা প্রিপারেশন তারা নিয়েছিল, তারা সেটা বাধাগ্রস্ত হচ্ছে। কেবল শিক্ষার্থীরা না, পুরো ফ্যামিলি সাফার করছে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে এই শিক্ষার্থীরা যে বাসায় থেকে এক ধরনের কিন্তু স্বাভাবিক আচরণ তারা করতে পারছে না। হ্যাঁ, কারণ কেবল পড়াশোনা দিয়ে তো আর জীবন চলে না, বিশেষ করে এই বয়সী বাচ্চাদের। তো তারা কিন্তু এক ধরনের হীনমন্যতা ভুগছে, এক ধরনের মানসিক অশান্তিতে তারা ভুগছে। এবং আমি মনে করি যে এই ক্ষতিটা কেবল শিক্ষার ক্ষতি না, সকল ধরনের ক্ষতি হচ্ছে আমাদের। শিক্ষাবিদরা বলছেন সেন্ট্রালাইজ বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ দায়িত্বে পরীক্ষা নিলে এবং বার্ষিক মূল্যায়নের জন্য অত্যাবশ্যকীয় নয় এমন পাঠ বাদ দিলে ভবিষ্যতে শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষতি থেকে বের হয়ে আসতে পারবে। এখন আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে সেন্ট্রালি প্রশ্ন করে দেওয়া হচ্ছে, সেন্ট্রালি প্রশ্ন করে পাবলিক এক্সামের মতো করে সেই প্রশ্ন সারা বাংলাদেশে দেওয়া হচ্ছে। তো এখন এই যে সারা বাংলাদেশে প্রশ্ন দেওয়া হচ্ছে সেন্ট্রালি, এতে কিন্তু ওই সকল বাচ্চাকে সমানভাবে টাচ করা যাচ্ছে না। কারণ এক এক ক্যাচমেন্ট এরিয়াতে কিন্তু বাচ্চাদের সাইকোলজি, বাচ্চাদের আন্ডারস্ট্যান্ডিং, বাচ্চাদের লার্নিংয়ের লেভেল কিন্তু আলাদা, ডিফারেন্ট, মানে বৈশিষ্ট্যগুলো কিন্তু ভিন্ন। এবং এর ফলে কী হচ্ছে, আরেকটা ক্ষতি হচ্ছে যে আমরা এই কাজটা করতে গিয়ে আমরা দেখলাম যে অবাক হয়ে আরও মর্মাহত হয়ে লক্ষ্য করলাম যে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। এবং আরও অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম যে কোনো দায়িত্বশীল ব্যক্তিরা বলতেছে প্রশ্ন ফাঁস হইলেও অসুবিধা নাই, প্রশ্ন এমনভাবে করা হয়েছে যে দেখে প্রশ্ন পেলেও সমস্যা নেই। এটা আরও দুঃখজনক এবং লজ্জাজনক। কেন এটা বলছি আমি, যে তাহলে আপনি প্রশ্ন সবাইকে দিয়ে দেন, আগ থেকে সবাই কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এটা কোন ধরনের নিয়ম? ইনজাস্টিস। সেকেন্ড কথা হলো, না সেটাও সমাধান না,
আপনি প্রশ্ন যদি আগে দিয়ে দেন উত্তর সহ পেয়ে যাচ্ছে, সে মুখস্থ করে সে পরীক্ষা দিয়ে দিচ্ছে, তো তাহলে আপনার লার্নিং হচ্ছে না। তো শিক্ষার্থীরা বসে থাকে, কখন সে প্রশ্ন পাবে এটা সলভ করবে, রাতের বেলা বসে থাকে এবং সেটা সকালবেলা গিয়ে ইমপ্লিমেন্ট করতেছে। এই যে একটা হজবরল অবস্থা, এই হজবরল অবস্থার কারণে আমাদের মূল্যায়ন সিস্টেম কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গার্ডিয়ানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আপনি যে বইয়ের কথা বলছিলেন যে হাফ ইয়ারলির কথা বলছেন, আপনি হাফ ইয়ারলিকে কেন আপনি এত সেন্ট্রালাইজড করতে গেলেন? আপনি স্কুলগুলোকে কেন দায়িত্ব দিয়ে দিচ্ছেন না? আগে কি নেয়নি? তা স্কুলগুলো নিয়ে নেক পরীক্ষা, ঠিক আছে, তারা তাদের সুযোগ সুবিধা মতো তারা নিয়ে নিত, তাহলে কিন্তু আমাদেরকে আজকে এই সমস্যাটার মুখোমুখি হতে হতো না। শিক্ষাবিদরা বলছেন দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে পরীক্ষা নেওয়া উচিত। সৈয়দা আজু আহমেদ ইকরা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তবে দেশের একটি অংশ পথশিশুরা তাদের ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অনাহারে খোলা আকাশের নিচে রেল বাস টার্মিনালে দিন কাটছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন অন্য সকল শিশুর মতো পথশিশুদের অধিকার নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করতে হবে। বিস্তারিত ফারিয়া আক্তারের রিপোর্টে। শিশুদের নিরাপদ আশ্রয়ে বেড়ে ওঠার অধিকার থাকলেও আমাদের সমাজে বেড়ে ওঠা পথশিশুদের অধিকাংশ বসবাস করে ফুটপাত, বাস, ট্রেন স্টেশনে। মালপত্র আনা নেওয়া করে পারিশ্রমিক হিসেবে যে অর্থ পায় তা দিয়েই চলে ভাসমান এ সকল শিশুদের জীবন। দেশে চলমান পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে ট্রেন চলাচল, যার কারণে কখনো আধপেটে কখনো বা না খেয়ে কাটছে তাদের দিন। আমার বয়স চলতেছে 12। আমি থাকি ব্রিজে, কমলাপুর। না, বাসা আছে, যাই না। আব্বু আম্মু মাইরা বার করে দিছে আমাদের, কিছু খাওয়া দাওয়া নাই, সকালে কিছু খাই নাই। বড় ভাইয়ের সাথে থাকি। রাতে ঘুমাও কোথায়? ওই যে ওই ভিতরে। তো এখানে যে ঘুমাও, এখন তো সবকিছু বন্ধ, তো কিভাবে তোমার খাও, কিভাবে পড়ো? এই যে লিডো সেন্টারে দেয়, তারপরে একটা ভালো কাজ আছে ওখান থেকে দেয়। আমরা আগে বোঝাটাই না খেতাম, এখন বোঝা টানতে পারি না, পুলিশের জন্য লেবাররা মারে, পুলিশরা থানায় ঢুকায় দেয় বিনা কারণে, পরে যে আঙ্গরে চালান করে দেয় কোনো দোষ না করলে। আগে এখানে খাবার পাইতাম 3 বেলা, এখন 3 বেলা পাই না, খালি দুপুরে পাই। চরম দারিদ্রতা, পারিবারিক অস্থিরতা ও শারীরিক মানসিক নির্যাতনের কারণে অনেক শিশু পরিবার থেকে আলাদা হয়ে পথে বসবাস করছে বছর পর বছর। চাইল্ড সেন্সিটিভ স্পেশাল প্রোটোকল ইন বাংলাদেশের গবেষণা বলছে দেশে 34 লাখ শিশু রাস্তায় জীবনযাপন করছে। এই ধরনের মানুষগুলো যারা ছিন্নমূল ভাসমান জনগোষ্ঠী যারা, তাদেরকে সহযোগিতা করা, এর পাশাপাশি সহযোগিতার ক্ষেত্রটা যদি আরও বেশি প্রসারিত করা যায়, আরও বড় করা যায়, তখন এই মানুষগুলো কিছুটা মানে সীমিত পরিসরে হলেও তারা কিন্তু অনেকটাই তাদের যে বেঁচে থাকার জন্য যে খাদ্যের যে নিশ্চয়তা বা খাদ্যের যে যোগান, সেই চাহিদাটা কিন্তু পূরণ হবে। এটি কিন্তু সবার আগে পূরণ হওয়া দরকার। বিশেষজ্ঞরা বলছে পথশিশুদের জীবনমান উন্নয়নে সরকারি পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বর্তমানে বাংলাদেশের প্রধান আলোচ্য বিষয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি। তবে নানা অজুহাতে বাড়ছে জিনিসপত্রের দাম, এতে চরম বিপাকে পড়ছে বাংলাদেশের সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছে বাজারে কড়া মনিটরিং করা না হলে এ পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিস্তারিত মোহাম্মদ রাব্বি হোসেনের রিপোর্টে। বর্তমানে দিন দিন বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম। ভোগান্তিতে পড়ছে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষরা। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে শিশু খাদ্যের। গুঁড়া দুধ, সেরেলাকের মতো পণ্যগুলোর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত পণ্য না আসার কারণে দাম একটু বেশি, বিশেষ করে শিশু খাদ্যের। অনেকেই আবার সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করে। বাংলাদেশে তো হচ্ছে একবার যদি দাম বাড়ায় ওই ক্ষেত্রে কমের কোনো সুযোগ নেই। ক্রেতারা কি সন্তোষজনক মনোভাব প্রকাশ করতেছে? না, ক্রেতারা সন্তোষ না, দায়ে পড়ে বা সন্তান আসিবে তারা কিনতে হইতেছে। বেশিও কম হোক বা সাপ্লাই না থাকলে কিছু করার নাই, হয়তো কনভার্ট করে অন্য কোম্পানিটা নিচ্ছে, বাট খাওয়াতে তো হবেই, তাই না? ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে, তবে বেশ কিছু দ্রব্যমূল্যের ঘাটতি থাকার কারণে দাম কিছুটা বাড়তি। বিশেষ করে নিম্ন আয়ের এবং যারা ফিক্সড ইনকামের মানুষ তাদের জন্য আসলে কষ্ট হচ্ছে। আমাদের অনেক দিন ধরে মূল্যস্ফীতি হয়েছে এবং সেই অনুযায়ী দেখা গেল যে এক একটা পণ্যের দাম এক এক সময় বেড়ে যাচ্ছে।
তা আমরা যেটি আছে যে এইগুলো নিয়ন্ত্রণের জন্য শুধু বাজার মনিটরিংই যথেষ্ট না, আমরা তারপর সারা দেশে এই সময় আমরা পণ্যর সরবরাহটা নিশ্চিত করতে পেরেছি। আমরা বাজারে বাজারে গিয়েছি এবং কারফিউর মধ্যেও আমি বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় নিজেও বাজারে গিয়েছেন এবং সেখানে আমরা যেটি আছে যে সাপ্লাই চেনটা আমরা ধরে রেখেছি। আর আমাদের মোটামুটি ঠিক যে দামটা স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য আমাদের মনিটরিং কিন্তু সারা দেশেই হয়েছে। তার ফলেই কিন্তু এখন মোটামুটি বলবো যে বাজারটা ওই পর্যায়ের যেটা আগের অবস্থা ছিল সেই জায়গায় স্থিতি রয়েছে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বেড়েছে লাগামহীনভাবে। বিপাকে পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষরা। বিশেষজ্ঞরা বলছেন কড়া মনিটরিং না করা হলে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মোহাম্মদ রাব্বি হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। সম্প্রতি এক গবেষণা থেকে জানা যায় দেশে বছরে প্রায় 20,000 মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হয়, যার মধ্যে মাত্র 3,000 মানুষ চিকিৎসার আওতায় আসে, বাকি সকলেই চিকিৎসার বাইরে। বিশেষজ্ঞরা জানান টিউমার আছে কিনা তা শনাক্ত করে যথাযথ চিকিৎসা গ্রহণ করলেই খুব সহজে ব্রেন টিউমার থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিস্তারিত তামিম আহমেদ বৃন্তর প্রতিবেদনে। মানুষের মস্তিষ্কে অস্বাভাবিক কোষ তৈরি হওয়ার লক্ষণকেই বলা হয় ব্রেন টিউমার। সম্প্রতি এক গবেষণা থেকে জানা যায় দেশে বছরে প্রায় 20,000 মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হয়, যার মধ্যে চিকিৎসা গ্রহণ করে মাত্র 3,000 মানুষ। অধিকাংশ রোগী চিকিৎসার আওতার বাইরে থাকছে। অতিরিক্ত মাত্রায় রেডিয়েশনের কারণে ব্রেন টিউমার তৈরি হতে পারে। তাই তো শিশুদের হাতে কম বয়সী মোবাইল ফোন কিংবা ইলেকট্রনিক ডিভাইস তুলে দেওয়া থেকে অভিভাবকদের বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ধারণা করা হয় যে রেডিয়েশন অথবা জেনেটিকভাবে এই ব্রেন টিউমার হতে পারে। তবে বাংলাদেশে ব্রেন টিউমারের যে প্রিভ্যালেন্স সেটা হলো 1 লাখে প্রায় 4 জন মানুষ। তবে উন্নত বিশ্বে এটি সংখ্যা 1,15,000 জনেরও বেশি। সেই হিসেবে বাংলাদেশে প্রতি বছরে প্রায় 20,000 মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হয়। ব্রেন টিউমার যা হয় এটা সবসময় ভালো টিউমার মানে ব্যানাইন টিউমার হয় না, এদের মধ্যে কিছু ক্যান্সার জাতীয় টিউমার হয়। তো এই ক্যান্সার জাতীয় টিউমারের চিকিৎসার জন্য অনেক সময় কেমোথেরাপি, রেডিওথেরাপির প্রয়োজন হয় এবং অ্যান্সিলারি আরও বিভিন্ন ফিজিক্যাল মেডিসিন সহ আরও অন্যান্য ডিপার্টমেন্টের সাপোর্ট দরকার। কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন হসপিটাল, সরকারি এবং বেসরকারি মিলে প্রায় 3 থেকে 3,500 ব্রেন টিউমারের রোগীর আমরা অপারেশন করছি। শিশুদের মধ্যেও আছে ব্রেন টিউমারে আক্রান্ত রোগী। এটা ছোটকাল থেকে একটু মানে বাড়ি যেতেছে, আস্তে আস্তে বড় হইতে মাসেরই একটু ফুলে যেতেছে রে, তাই জন্য ডাক্তার কাছে দেখালে মেরি সিটি স্ক্যান দিছে। সিটি স্ক্যান করার পরে দেখে অবস্থা। শিশুটি ব্রেন টিউমারে আক্রান্ত কিনা সে বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে অভিভাবকদের। যেমন শিশু বয়সী খুব বেশি খিঁচুনি হচ্ছে কিনা, শিশুটি বারবার একদিকে হেলে পড়ছে কিনা, এ সকল বিষয়গুলোতে অভিভাবকদের বাড়তি নজরদারি রাখার কথা জানান বিশেষজ্ঞরা। যারা সাধারণত ব্রেন টিউমারে আক্রান্ত হয় সে নিজে বুঝবে না যে তার ব্রেন টিউমার হয়েছে। তবে একটা মানুষের যদি প্রচণ্ড মাথা ব্যথা, বিশেষ মর্নিং হেডেক, সকালবেলা উঠে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার সঙ্গে সে বমি করতেছে বা খিঁচুনি হচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে বা একদিকে হাত পা অবশ হয়ে গেছে বা হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে, চোখে দেখতে পারতেছে না, এই বিভিন্ন ধরনের উপসর্গ দেখে আসলে ব্রেন টিউমার হয়েছে কিনা এটা অনুমান করা যায়। সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হলে ওই ইমেজিং বিভিন্ন সিটি স্ক্যানে মারাই করে এটাকে ডায়াগনোসিস করা সম্ভব। চিকিৎসকরা জানান দেশে দিনকে দিন নিউরোসার্জনের সংখ্যা বাড়ছে। সঠিক সময়ে ডাক্তারের শরণাপন্ন হলে সার্জারির মাধ্যমে খুব সহজে ব্রেন টিউমার নিরসন করা সম্ভব। তাইম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে তোমরা আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয় মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbanjoy@gmail.com। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তোমরা আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/ekj.atn। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।